বুঝতে হবে যে আমাদের প্রিভেনশন, আমরা যেটা বলছিলাম যে মানুষকে আমাদের উদ্যোগী হয়ে যেখানে অন্যায় কাজ হচ্ছে সেই অন্যায় কাজকে আমাদের প্রিভেন্ট করবার জন্যে, বন্ধ করবার জন্যে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমার নাম কেলি চৌধুরী, আমি খাগড়াছড়ি থেকে আসছি। মাননীয় মন্ত্রী, খাগড়াছড়ি একটি দুর্গম পাহাড়ি অঞ্চল। এখানে যাতায়াত ব্যবস্থা এতই খারাপ, গুরুতর রোগী হাসপাতালে আসার আগে মারা যায়। এক্ষেত্রে সরকার কি করছে? এইখানকার জন্যই তো আমরা একটা সুন্দর মেডিকেল কলেজ তৈরি করবার জন্য অনেক দিন থেকে চেষ্টা করে আসছি এবং বর্তমানে এটি হয়ে গেছে। এবং এখানে বিশেষ বিশেষ ব্যবস্থাপনায় আমরা বিশেষ বিশেষ জায়গা করছি। যেমন খাগড়াছড়ি আমরা কমিউনিটি ক্লিনিক করেছি বিভিন্ন জায়গায় প্রতি ৬,০০০ মানুষের জন্যে সমতল অঞ্চলে। কিন্তু তোমাদের অঞ্চলের জন্যে কিন্তু আমরা স্পেশাল কনসেশন বা স্পেশাল ব্যবস্থাপনা করেছি, কারণ তোমাদের লোকজন অনেক দূরে দূরে বাস করে এবং যাতায়াত ব্যবস্থাপনা একটু কষ্টকর, সবাই জানেন। সুতরাং সেখানে হয়তো ২,০০০ বা ৩,০০০ বা যেখানে কিছু লোকজন আছে সেসব জায়গায় আমরা জমি পেলে কিন্তু আমরা এই কমিউনিটি ক্লিনিকগুলো করে দেবো, যে কমিউনিটি ক্লিনিক মানুষের হাতের কাছেই যাতে করে এই ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনা পান। এবং এই যে ব্যবস্থাপনার কথা বললে, আমরা আশা করছি সেখানে আমরা মেডিকেল কলেজ স্থাপনার ব্যবস্থা করা হয়ে গেছে এবং এই এলাকায় একটি মেডিকেল কলেজ অতি শীঘ্রই হয়ে যাবে এবং স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতি, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা সেগুলো এই তোমাদের এলাকায় কিছু আছে, কিন্তু তার চাইতে আরও উন্নত স্বাস্থ্য ব্যবস্থা করার জন্য আমাদের এখানে চেষ্টা করা হচ্ছে। মাননীয় মন্ত্রী, খাগড়াছড়ি পার্বত্য জেলায় প্রায় ৪০,০০০-এর অধিক বসবাস রয়েছে, কিন্তু এ জেলায় শুধুমাত্র একটি সরকারি হাসপাতাল রয়েছে। এর মধ্যে আসন সংখ্যা ১৫০ এবং একটি মাত্র অ্যাম্বুলেন্স রয়েছে, যা জনসাধারণের প্রয়োজনীয় চাহিদা মতো নয়। এই সমস্যা নিরসনের জন্য প্রয়োজনীয় বেড সংখ্যা বাড়ানো এবং অ্যাম্বুলেন্সের বিষয়ে আপনার মতামত কি? এখানে লোকজনের, আপনার জনগণের চাহিদা মোতাবেক আমাদের কাছে যদি ওখানকার চাহিদা আসে বা চাহিদা মানে হয় আসলে যে এইখানে হাসপাতাল তৈরি করার দরকার, আমরা অবশ্য আমাদের ওখানকার তোমাদের প্রতিনিধি যারা আছেন তার সাথে আমার কথা হয়েছে, খুব শীঘ্রই বোধহয় রোজার পরেই আমার ওদিকে যাওয়া পড়বে, সেগুলো সরেজমিনে তদন্ত করে আবারও আমরা দেখে আসবো যে এই তুমি যে ব্যবস্থাপনাগুলো বললে যে কত দূরে কোন হাসপাতালগুলো আরও কোথায় কোথায় দিলে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থাপনা আরও বেশি করে মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, এ ব্যাপারে আমাদের যোগাযোগ বেশ থাকবে অবশ্যই। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন সাগর, শিশু সাংবাদিক, টাঙ্গাইল। আমাদের দেশের শিশুদের মধ্যে একটা বড় অংশ অপুষ্টিতে ভুগছে, যার কারণে শিশুদের তুলনামূলকভাবে শারীরিক বৃদ্ধি ও বুদ্ধির বিকাশ হচ্ছে না। এই সমস্যা দূর করার জন্য সরকার কি কোনো পদক্ষেপ নিচ্ছে? যে আমাদের যে নিউট্রিশন সেক্টরে যে কথাগুলো ছিল, যে আগে মাত্র প্রায় ৩০০টি উপজেলায় এই নিউট্রিশনের কাজকর্ম চলতো, আর এখন সমস্ত উপজেলায় আমাদের এই কাজকর্ম চলবে। তো এই জায়গাটাকে আমাদের বিশেষভাবে দেখার দরকার, কারণ এটা আমরা দেখছি এবং সারা বিশ্বে কিন্তু এখন নিউট্রিশনের দিকে বিশেষভাবে নজর, কেননা বিশেষ করে বাড়ন্ত বয়সে জন্ম হওয়ার পরপরই এবং বাড়ন্ত শরীরের সময় যদি নিউট্রিশন, পুষ্টি যদি তোমাদের ঠিকমতো না হয়, তাহলে কিন্তু আমাদের শারীরিক অসুস্থতা বাড়ে। পুষ্টি তো শুধু স্বাস্থ্যবান মোটা তাজা হওয়ার জন্য না, আমাদের শরীরের পুষ্টি দেয় আমাদের শরীরের কোন রোগকে প্রতিষেধ করার জন্যে, রোগ তাড়াতাড়ি যাতে তোমাকে না ধরতে পারে। সুতরাং তোমার নিউট্রিশন, তোমার পুষ্টি যদি শরীরে ভালো থাকে, তাহলে তোমার বেশি রোগ হবে না, তোমার বুদ্ধিদীপ্তি, তোমার ব্রেনের ডেভেলপমেন্ট, তোমার ইন্টেলিজেন্সের বাড়তি যে শক্তি, সেগুলো হবে না। তুমি যদি খেলাধুলা করতে চাও, তাহলে শরীরের যে বল বা যে শক্তি দরকার সেগুলো বাড়বে। তো সুতরাং নিউট্রিশনের অনেক লেভেল আছে। যেমন একেবারে মায়ের পেটে বাচ্চা আসার পর থেকে যে নিউট্রিশনের যে ব্যবস্থাপনা, তা থেকে একেবারে বৃদ্ধ হয়ে যখন আমরা মরে যাওয়ার আগ পর্যন্ত বৃদ্ধ বয়সের নিউট্রিশন একরকম, মাঝ বয়সের নিউট্রিশন একরকম, তোমরা যে বয়সে আসো সেই বয়সের নিউট্রিশন আরেক রকম, আর একেবারে শিশুবেলায় নিউট্রিশন একরকম। সুতরাং এই প্রত্যেকটি সেক্টরে নিউট্রিশন, এই সেক্টরটাকেই আমরা আলাদা আলাদাভাবে কাজ করছি এবং এই জন্য আমরা সমাদৃত হয়েছি। মাননীয় মন্ত্রী, আমি ফাহমিদা হক নওরিন, ব্রাহ্মণবাড়িয়ার একজন শিশু সাংবাদিক। আপনার গ্রামের বাড়ি নলতায় যে হাসপাতালটি রয়েছে, সেখানে কি সবসময় ডাক্তার থাকে? এখানে হ্যাঁ, সবসময় ডাক্তার থাকেন এবং যে ব্যবস্থাপনা করেছি সেখানে আরও অনেক বাইরে থেকে ডাক্তার যান। এখন শুধু না, আমি মন্ত্রী আছি বলেই শুধু না, তার আগে থেকে এখানে আমাদের দেশের ডাক্তাররা সেখানে যে চিকিৎসা করেন, বিনা পয়সায় চিকিৎসা করেন, আবার বাইরে থেকে এসে চিকিৎসা করেন। সেখানেও খুবই স্বল্প ব্যয়, অত্যন্ত স্বল্প ব্যয়, যে কাজটি আমাদের সাতক্ষীরা শহরে এসে করতে গেলে
200-300 টাকা লাগে, সেটি আবার 20 টাকা 25 টাকা আমরা এখানে করে দিই। এই জন্যেই যে এখানেও আমার প্রায় অনেক কর্মী আছে এবং তাদেরকে তাদের জীবিকা নির্বাহের জন্য বিনা পয়সায় সেখানে কাজ করে না। হাসপাতালের বিদ্যুৎ বিল, ওষুধপত্র ইত্যাদি সব কিছুই আমরা এখানে করে থাকি। তাহলে জেলা উপজেলা পর্যায়ের যে অন্যান্য হাসপাতালগুলো রয়েছে, সরকারি হাসপাতাল, সেখানে সবসময় প্রায় ডাক্তার খুঁজে পাওয়া যায় না কেন? আমি যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম তখন এই কথাটি সত্য ছিল। আমি মনে করি যে এই কথাটি এখন সত্য যায় যে কোনো ডাক্তার পাওয়া যায় না। তবে 10 জন ডাক্তার থাকার কথা, সেখানে হয়তো 3 জন বা 4 জন বা 5 জন আছে, এটি সত্যি। তার মূলত কারণ হচ্ছে যে আমার বর্তমান সময়ে এখন যখন কথা বলছি আমার 7,000 ডাক্তারের পোস্ট খালি। আমরা এখন পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে 7,000 ডাক্তার নিয়োগের প্রক্রিয়া চলছে। তো যখন ডাক্তার নিয়োগ হয় তখন কিছুদিন থাকে, তারা আবার পোস্ট গ্রাজুয়েশন করবার জন্যে ওদিকে চলে আসেন বা ট্রান্সফার হন। সুতরাং এটার একটি মানে আমাদের একটি এর মধ্যে থাকে যে যিনি নিয়োগ পান তিনি আবার চলে আসেন, আবার নতুন নিয়োগ হয়। তো এই পরিস্থিতির মধ্যে আমরা যে ব্যবস্থাপনা আজকে উপজেলা পর্যায়ে যে ডাক্তার মোটেই ছিল না, সেখানে এখন প্রায় ডাক্তার থাকেন, তবে একেবারে থাকেন না, এটি সব কোনো এক্সেপশনাল হতে পারে, সেটি অন্য জিনিস। কিন্তু আমি বলবো যে সব উপজেলা হাসপাতালে ডাক্তার এখন পোস্টেড আছেন এবং থাকেন। মাননীয় মন্ত্রী, আমার নাম সুমাইয়া আক্তার সুমি, আমি সাভার থেকে এসেছি। রানা প্লাজা ধসে অনেক শ্রমিকদের অঙ্গহানি হয়েছে। তাদের এনাম ও সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্যাটেলাইট চ্যানেলে দেখতে পেলাম তারা নিজ নিজ গ্রামের বাড়ি বাধ্য হয়ে ফিরে যাচ্ছে। গ্রামের বাড়ি সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেই। তাদের জন্য আপনার মন্ত্রণালয় কী করছে? আমাদের যেসব যাদের অঙ্গহানি হয়েছে তাদের 30 থেকে 40-50 জন মানুষের অঙ্গহানি হয়েছে। সেই সব অঙ্গকে লাগিয়ে দেওয়া, আর্টিফিশিয়াল লিম যাকে বলি, সেসব অঙ্গকে লাগিয়ে দেওয়ার জন্য আমার পঙ্গু পুনর্বাসন হাসপাতালে ব্যবস্থাপনা রয়েছে। এই আমার ছোট্ট বোনটি যে বললো, আমার নলতা হাসপাতাল একটি রিমোট প্লেসে, একেবারে গ্রামের মধ্যে একটি ভেরি স্পেশালাইজড জায়গা। এই যে অঙ্গ, কৃত্রিম অঙ্গ লাগানোর ব্যবস্থাপনা আমরা সেখানে আছে, সেখান থেকেও আমাদের অফার আছে। সুতরাং এই কৃত্রিম অঙ্গ, হাত বা পা হোক, এটির ব্যাপারে খুব বেশি আমরা মোটেই উদ্বিগ্ন নই। আমি উদ্বিগ্ন নই, কারণ আমি জানি আমাদের কাছে যে যত অফার আছে তত আমাদের প্রয়োজন নেই, মানে শুধু অঙ্গহানির ব্যাপারে। মাননীয় প্রধানমন্ত্রী তোমরা জানো এদেরকে আর্থিক সহায়তা দিয়েছেন, অন্য অন্য সংগঠন তাদের সহায়তা দিয়েছেন। সুতরাং এর পরবর্তী পর্যায়ে যত রকম চিকিৎসা লাগবে, চিকিৎসার ব্যাপারে, চিকিৎসা তো 2 রকম হয়, শুধু মানে ব্যথা ছাড়ানোর ওষুধ ছাড়াও কিন্তু চিকিৎসা দরকার হয়। রিহ্যাবিলিটেশন বলি আমরা, যে এই মানুষটির ধরো একজনের হাত চলে গেছে বা একটি পা চলে গেছে, তাকে দিয়ে কিন্তু কাজ করানো সম্ভব। সেই মানুষটি কি কাজ করতে সম্ভব, তার শিক্ষাগত যোগ্যতাটা কি, কোন জায়গায় চাকরি তাকে দেওয়া যায়, ওটার জন্যও কিন্তু একটি আলাদা ডিপার্টমেন্ট, আলাদা সেক্টর কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছে। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি মঞ্জুল কায়েম জিম, শিশু সাংবাদিক, কুষ্টিয়া জেলা। মাননীয় মন্ত্রী, আপনি জানেন যে এবছরের শুরুতে জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় কৃমি এবং পোলিও খাওয়ানোর যে কর্মসূচিটা হয়, তারপরে বেশ কিছু শিশু দেশের বিভিন্ন অঞ্চলে অসুস্থ হয়ে পড়ে এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয়। খবর প্রচারিতর ফলে জনমনে একটি ভীতির সৃষ্টি হয়েছে এবং এই কারণে তারা বর্তমানে পোলিও, ভিটামিন এ ক্যাপসুল গ্রহণ, বিভিন্ন ধরনের টিকা, কৃমির ওষুধ যেগুলো সরকারিভাবে দেওয়া হয় বিনামূল্যে, সেগুলো থেকে তাদের শিশুদের দূরে রাখছে। এখন এগুলো থেকে যদি শিশুরা দূরে থাকে তাহলে ভবিষ্যতে পোলিও মুক্ত বাংলাদেশে আবার পোলিও দেখা দিতে পারে এবং শিশু অন্ধত্বের হার বৃদ্ধি পাবে। তাছাড়া নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারি। এখন এই ভীতি দূরকরণের জন্য আপনার মন্ত্রণালয় কী কী পদক্ষেপ গ্রহণ করছে? আমরা সারা দেশ থেকে তথ্য নিয়ে দেখেছি যে কোনো জায়গায় সব মানে রোগীর ভিড় হয়েছিল শত শত, কিন্তু কেউ যে আসলে এটার জন্য অসুস্থ তা কিন্তু নয়। এমনি আজকেই যেমন তোমরা বসে আছো, আজকে আমাদের দেশে 2 কোটি শিশু, 2.5 কোটি শিশু আছে এখন, একেবারে যারা 3-4 কোটি শিশু আসে। তোমাদের মনে রাখতে হবে যে যে কোনো হাসপাতাল, তুমি যে কোনো মেডিকেল কলেজ হসপিটালে যাও, যে কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে যাও, শিশু হাসপাতালে যাও, সব জায়গায় কিন্তু একটি পার্সেন্টেজ অফ শিশু কিন্তু অসুস্থ আছে। সে 1% শিশু হোক, 2% শিশু হোক, কিন্তু কোনো না কোনো, কারো ডায়রিয়া, কারো জ্বর, কারো নিউমোনিয়া, কারো পেটে ব্যথা, কোনো না কোনো কারণে কিন্তু আজকেও অসুস্থ থাকবে, আবার আরেক দল কালকেও অসুস্থ থাকবে, আবার আরেক দল পরশু অসুস্থ হবে। সুতরাং
কিছু শিশু যে সকল সময় প্রতিদিনই অসুস্থ থাকেন, এবং যেদিন আমরা টিকা খাইয়েছিলাম সেদিনও নিশ্চয়ই কিছু শিশু অসুস্থ ছিল। আমাদের প্রবলেম হচ্ছে যখন মায়েরা বা অন্য অন্য গার্জিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে আসেন, তারা খেয়াল করেন না যে তার বাচ্চাটা সুস্থ আছেন কিনা। কারণ আমরা বলি না যে ওই দিনই খাওয়াতে হবে, যাদের শিশুরা অসুস্থ থাকে সেদিন না আসলে আমরা পরবর্তী 2-3 দিন যে কোনো সময় খাওয়াতে পারি। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমরা বলি, কিন্তু অনেকেই খেয়াল করেন না। সুতরাং আমি একেবারে নির্দ্বিধায় বলতে চাই যে এই পোলিও টিকা খাওয়ার পরে তো হওয়ার কোনো প্রশ্নই নেই। কৃমিনাশক এই ট্যাবলেট খাওয়ানোর পরে অনেকের যে ধোঁয়াটা তুলেছিল এটি সম্পূর্ণ মিথ্যা এবং তথ্যভিত্তিক নয়। এটি মানুষকে বিভ্রান্ত করবার জন্য একটি চক্র এখানে কাজ করেছে। মাননীয় মন্ত্রী, আমাদের দেশে সরকারি মেডিকেল কলেজ ও বেসরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করা ডাক্তারদের দক্ষতা বা গুণগত মান একই বলে কি আপনি মনে করেন? না, এটি কখনো হয় না যে সরকারি বা বেসরকারি না। সরকারের মধ্যে যে সকল মেডিকেল কলেজ আছে বা বেসরকারির মধ্যে যে সকল মেডিকেল কলেজ আছে, সব মেডিকেল কলেজের শিক্ষা একই রকম হতে পারে না। যেমন সব মেডিকেল কলেজের ছাত্র এক সেম লেভেলের নয়। তোমাদের এখানে যত স্কুলে তোমরা যেখানে যতগুলো স্কুলে পড়ছো, যে ক্লাসেগুলো করতে তোমরা পড়ছো, তোমাদের সব ক্লাসের একরকম শিক্ষাগত হয় না। সুতরাং পার্থক্য তো অবশ্যই আছে। পার্থক্য আছে এই কারণেই যে তাদের ডেভেলপমেন্ট সব একরকম না, এবং তাদের সেখানে শিক্ষক যারা পড়ান এবং তাদের যে লেভেল এবং শিক্ষক এবং শিক্ষার্থীর যে আদান প্রদান, যে ব্যবস্থাপনা, সে জায়গায় সকল রকম হতে পারে না। আমার নাম মোসাম্মদ রুবিন আক্তার সোহানা। আমি পুরান ঢাকা চাঙ্কারপুর থেকে আসছি। আমি একজন স্টুডেন্ট। মাননীয় মন্ত্রী, আপনি তো একজন নামকরা ডাক্তার, এবং মাননীয় মন্ত্রী, আপনার তো অনেক ব্যস্ততা। এই ব্যস্ততার মধ্যে আপনি কোন জায়গায় বেশি সময় দিতে পারেন, রাজনীতিতে না ডাক্তারিতে? গত 4 বছর 5 বছর ধরে 4.5 বছর ধরে আমার ডাক্তারি করা হচ্ছে না, সময় দিতেই পারি না। সুতরাং আমার রোগীরা যদিও আমার কাছে আপত্তি জানান রাস্তাঘাটে দেখা হলেই যে আপনি কেন পলিটেক্স শিখেছেন, আপনি এসে আমাদের চিকিৎসা করুন, কিন্তু আমি আগেই বলবার চেষ্টা করেছি যে দুটির পরিধি আলাদা। তবে আমি এখন রোগীদের সময় দিতেই পারি না। আপাতত যে কাজটি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তন করবার জন্যে, সেদিকেই আমার সময় চাই বেশি। সুতরাং আপাতত রোগীদের দিকে বেশি নজর দিতে পারি না বললে আমি দুঃখিত। এবং আমি মিস করি রোগীদেরকে, অবশ্যই ডাক্তার হিসেবে মিস করি, এবং রোগী অবশ্যই চিকিৎসা করতে ভালোই লাগে, বিশেষ করে সার্জন অপারেশন করতে তো ভালো লাগবেই। সুতরাং এটি আমার নেশা বা পেশাই বলতে পারবো। মাননীয় মন্ত্রী, আমি অনিতা। আমি পড়াশোনার পাশাপাশি বরিশাল জেলার একজন শিশু সাংবাদিক। মাননীয় মন্ত্রী, রেজিস্টার্ড ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের ব্যাপারে সরকার কি কোনো নীতিমালা আছে? প্রাইভেট প্র্যাকটিসের ব্যাপারে নীতিমালা এরকম সরকারি ডাক্তারদের বেলায়, সেটি হচ্ছে যে সরকারি চাকরিতে থাকাকালীন সময়ে তার নির্দিষ্ট সময়ে যে ডিউটিটি আছে, সেই ডিউটি টাইমে তিনি প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। তার ডিউটি শেষ হলে তার পরবর্তী সময়ে তিনি যদি প্রাইভেট প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আমাদের কোনো আপত্তি নাই। সুতরাং নির্দিষ্ট নীতিমালা এটুকুই। তুমি যদি বলতে থাকো যে নীতিমালা বলতে যদি একথা বোঝাতে থাকো যে তারা কত ফিজ নেবেন, কত টাকা নেবেন বা কোনো কিছু নেবেন না, এরকম কোনো জায়গায় আমাদের কোনো নির্দিষ্ট করণীয় নেই যে এই ডাক্তার অত টাকা ফিজ নেবেন। কারণ এখানে একটি প্রাইভেট সেক্টরে মানুষ যিনি প্রাইভেট প্র্যাকটিস করতে বসেন, ফিজটা মোটামুটি সেভাবেই নির্ধারিত হয়। তো যারা জুনিয়র ডাক্তার, যেমন শুধু যিনি MBBS পাস করা, তাদের ফিজ একরকম। যারা পোস্ট গ্রাজুয়েশন করা, FCPS, MS, FRCS যারা করা, তাদের ফিজ একরকম। তবে আমরা মোটামুটি আমাদের দেশের ফিজ নির্ধারণ বা করে দেওয়া নেই, বলা নেই যে এত টাকার বেশি ফিজ হতে পারে না। সেক্ষেত্রে আমি যেমন বলবো যে আমাদের প্রফেশনাল যারা আছে, ডাক্তার আছে, লয়ার আছে, ইঞ্জিনিয়ার্স আছে, আর্কিটেক্ট আছে, কোনো জায়গায় কিন্তু কারো ফি সরকার নির্ধারণ করে দেয় না যে আপনি একটা বিল্ডিং তৈরি করতে গেলে এত টাকা বেশি নিতে পারবেন না। যেমন একটি লয়ারকে যেমন বলা যায় না যে আপনি এত টাকা বেশি আপনি কেস করতে গেলে আপনি নিতে পারবেন না, তেমনিভাবে ডাক্তারদের ফিও নির্ধারণ করা নেই, কিন্তু একটি ডিরেকশন আছে। একজন 5,000 টাকা ফি নেবে না, একজন 50 বা 100 টাকা নেবে, মানে যিনি MBBS পাস করা দরকার ডাক্তার, তার পরবর্তী পর্যায়ে যত কোয়ালিফিকেশান বেশি, যিনি যত বেশি সিনিয়র, তার পরবর্তী পর্যায়ে কিছু ফিজ বাড়ে না। সুতরাং আমাদের যে ডিরেকশনটা, সরকারি ডিরেকশনটা আছে, কিন্তু কোনো নীতি বা আইন করে দেওয়া নেই। এই কারণেই আমি আবারও বলবো যে সকলেই এ কথাটি বলেন তোমার মতো যে কেন ডাক্তারদের বেলায় নেই। তাহলে তো আমার ইঞ্জিনিয়ারের ফি ঠিক করে দিতে হবে,
আমার আর্কিটেক্টের ফি ঠিক করে দিতে হবে, আমার লয়ারের ফি ঠিক করে দিতে হবে, তখনই তো ডাক্তারের বেলায় আসবে যে তাহলে ডাক্তারদের বেলায় ঠিক করে দেওয়া উচিত। আমি মনে করি ফিস থেকে যে সঠিক চিকিৎসা দিচ্ছে কিনা, তার চিকিৎসাটা সঠিক হচ্ছে কিনা, তার মূল্যায়ন সঠিক হচ্ছে কিনা, তার আচার ব্যবহারটাও রোগীর সাথে সঠিক আছে কিনা, তিনি যে রোগটি সম্বন্ধে তাকে চিকিৎসা করলেন সেটি তাকে বুঝিয়ে দিচ্ছেন কিনা, যে এই আপনার এই রোগটি হয়েছে, এই ওষুধটি দিচ্ছে, এই ওষুধটা খেলে এই জিনিসগুলো হতে পারে। এগুলো কিন্তু আমাদের দেশের মানুষের জনগণের প্রতি এখনও নেই। এবং বাইরে যারা প্র্যাকটিস মানে রোগী দেখাতে যান দেশের বাইরে, তারা তোমাদের সাথে কারো পরিচয় থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করে দেখতে পারো, যারা রোগীকে 10 থেকে 15 মিনিট সময় যে দেন তার মধ্যে প্রেসক্রিপশন লেখার জন্য যথেষ্ট সময় হয় না, রোগীর সাথে আলাপ আলোচনা, যে আপনার এই রোগ হয়েছে, আপনার এই রোগের এই পরিণতি হতে পারে, আপনার এই ওষুধটি দিচ্ছি, এই ওষুধটি খেলে কিন্তু আপনার পেটে ব্যথা হতে পারে, এই ওষুধটি দিলে কিন্তু আপনার মাথা ব্যথা হতে পারে, এই ওষুধটি দিলে কিন্তু আপনি ডায়রিয়া হতে পারে, যদি এরকম কোনো কিছু হয় তাহলে বন্ধ করে দেবেন। এইসব জিনিসগুলোতে আমাদের দেশের স্বল্পতা আছে। এইসব জায়গায় আমাদের ডাক্তাররা যারা করেন সেখানে আমাদের আরও বেশি সময় ব্যয় করে রোগীদেরকে এগুলো বুঝিয়ে দেওয়ার প্রশ্ন আছে বলে আমি মনে করি। মাননীয় মন্ত্রী, আমরা ভিন্ন গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে জানতে পারি যে এবছর যে কৃমির ওষুধটি সরবরাহ করা হয়েছিল তার গুণগত মান নাকি ভালো ছিল না। এ ব্যাপারে আপনার মন্তব্যটা কি? কৃমির কথা বললে? জি, কৃমির ওষুধ। এই ওষুধটি সাপ্লাই করেন, এখানে কম্পিটিশন, সাপ্লায়ারদের মধ্যে কম্পিটিশন ছিল, সুতরাং যারা ওষুধটি সাপ্লাই দিয়েছে এটি অন্য একটি কোম্পানি, তার ফলে আগে যারা পেত তারা কমপ্লেন করেছিল, আমাদের কাছে কমপ্লেন করেছিল, এ তথ্য আমাদের কাছে এসেছিল এবং তখনই আমি এই ওষুধগুলো বিশ্ব দরবার থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে, দেশের বাইরে থেকে, আননোন একেবারে যারা কেউ জানতে না পারে তেমনিভাবে তিনবার পরীক্ষা করিয়ে আমরা দেখেছি যে এই ওষুধের মধ্যে কোনো গুণগত মানের পরীক্ষা ছিল না। এই ওষুধ আগেও ব্যবহার করা হয়েছে, সুতরাং কোনোই অসুবিধা ছিল না। কিন্তু যে তথ্যের ভিতরে তুমি আগেই বলছিলা যে মানুষকে অপপ্রচার করে তাদেরকে এই ওষুধ খাওয়াতে হবে, এমনও তো অপপ্রচার করেছে, মাইক দিয়ে বলেছে যে এই ওষুধ খেলে মুসলমান বাচ্চারা মরে যাবে, হিন্দুদের বাচ্চারা সব ভালো থাকবে। তো এইরকম অপপ্রচার যারা করতে পারে সেখানে তো আমি কম্পিট করতে পারবো না। অপপ্রচারের মধ্যে কান দিলে হবে না। একজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে যখন কোনো কমপ্লেন আসে, আমরা যখন 2 কোটি শিশুকে আমরা টিকা এইসব কার্যক্রমের মধ্যে আনি, তখন বুঝতে হবে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব অনেক বেশি, যে তারা নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা না করে সাধারণ মানুষের কাছে আমরা 2 লক্ষ আমাদের টিকাদান যে কর্মসূচি, 2 লক্ষ লোক যে টিকাদান কেন্দ্র থাকে সেগুলো যে আমরা পরিচালনা করি, সেগুলো অত্যন্ত নিশ্চিন্ত না হয়ে আমরা সাধারণ মানুষকে দিতে পারি না, বিশেষ করে শিশুরা এই আয়তার মধ্যে আসে। সুতরাং আমি আবারও বলছি, আরও প্রথমবার হয়েছিল, এবারও হয়েছে, এবং যে অপপ্রচারগুলো মানুষের কাছে এরকমভাবে করা হয় সেগুলো থেকে আপনারা অত্যন্ত সাবধানতার সাথে বুঝবেন। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই সাধারণ মানুষ এসে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্য জায়গায় তথ্য বিভাগ আছে, আমাদের একটা ডিজাস্টার সেল আছে, ডিজি অফিসের তো সারা 24 ঘন্টার একটি টেলিফোন নাম্বার আছে, সেখানেও আপনারা খবর করতে পারেন। সুতরাং এগুলো অবশ্যই নিম্নমানের কোনো ওষুধ সরকার সাপ্লাই করতে পারে না। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝে আমাদের সময় করে দেবার জন্য। ধন্যবাদ তোমাদেরকেও আমাকে তোমাদের মাঝে আসবার সুযোগ দেওয়ার জন্য। আমরা এতক্ষণ আলোচনা করলাম স্বাস্থ্যসেবা নিয়ে। আমরা চাই সর্বস্তরের সকলের কাছে পৌঁছে যাবে স্বাস্থ্যসেবা, অপুষ্টিতে ভুগবে না কোনো শিশু, এই হবে আমাদের অঙ্গীকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে যাবার আগে আমরা আমাদের সেই প্রিয় গানটি গাইতে গাইতে বাড়ি যাব।